আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্স তোমার ঠিক 10 মার্কসে, তাহলে তোমার এ প্লাসের একটা বিরাট নাম্বার কিন্তু কমপ্লিট সেন্টেন্সে রয়েছে। এক্ষেত্রে তোমাদের অনেকেই সমস্যা থাকে কমপ্লিটিং সেন্টেন্সে। আজ চেষ্টা করব এই টপিকটি তোমাদের যাতে ক্লিয়ার হয় এবং এই টপিকে যাতে ফুল মার্কস এনশিওর করতে পারো। এভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে এইচএসসি ইংলিশের প্রতিটা টপিকের উপর, যাতে বোর্ড পরীক্ষার আগে তোমার কমপ্লিটিং সেন্টেন্স বা রাইট ফর্মস অফ ভার্ব এরকম যত টপিক রয়েছে এগুলো একটা ভালো প্রিপারেশন হয় এবং তুমি একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো। তাহলে চলো শুরু করি। প্রথমত, কমপ্লিটিং সেন্টেন্স আমরা কেন 10-এ 10 পাই না, তার দুইটা কারণ রয়েছে। প্রথম কারণ হলো আমরা সঠিকভাবে পড়ি না, আর দ্বিতীয় কারণ হলো যা পড়া দরকার তা পড়ি না। অর্থাৎ আমি তোমাকে বলি, কমপ্লিট সেন্টেন্সে 10-এ 10 পেতে মূলত কমপ্লিট সেন্টেন্সে আমাকে দুভাগে পড়তে হবে। একটা হলো রুলস, আরেকটা হলো প্রভাবস। এখন রুলস থেকে তোমার কোয়েশ্চেন বেশি আসবে স্বাভাবিক, কিন্তু প্রভাবস থেকেও কিন্তু তোমার 2 বা 3 নাম্বার কিন্তু চলে আসবে প্রভাবস থেকে। এখন এই প্রভাবগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। এক্ষেত্রে আমি আজকে শুধু রুলস নয় বরং প্রভাবসও দেখিয়ে দিব। তাহলে শুরু করি। যে রুলসগুলো আমি পড়াবো এগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস এবং এগুলোর বাইরে আসার সম্ভাবনা খুবই কম, তাই এই রুলসগুলো খাতায় লিখে ফেলবে। তাহলে প্রথম রুল আমরা দেখি। প্রথম রুল হলো উড ইউর মাইন্ড। তোমাকে পরীক্ষায় যেহেতু এটা কমপ্লিট সেন্টেন্স, শুধু উড ইউর মাইন্ড এতটুকু দেওয়া থাকবে, এই সেন্টেন্সটা তোমাকে তৈরি করতে হবে। এখন দেখো, উড ইউর মাইন্ড যখন হবে এরপরে তুমি একটা কাজ করবে যে ভার্ব প্লাস কি করে ফেলবে, আইএনজি করবে। তুমি একটা সেন্টেন্স তৈরি করবে এবং সেটার প্রথম যে ভার্ব দিবে সেই ভার্বটি কি হবে, আইএনজি হবে, এরপরে অবজেক্ট দিবে। এখন এটি কেন, এটার অর্থ কি দেখো। উড ইউর মাইন্ড মূলত এটা একটা অনুরোধ বোঝায় যে আপনি 1 কাপ চা নেবেন কিনা, একটা অনুরোধ। বা উড ইউর মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, আপনি উইন্ডো একটু বন্ধ করতে পারবেন। যেমন আমরা সৌজন্যতার খাতিরে যেমন এক্সকিউজ মি বলি, তেমন এখানে উড ইউর মাইন্ড বলা হচ্ছে, এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তাহলে উড ইউর মাইন্ড এই শব্দে, এই উড ইউর মাইন্ডের পর আমরা কি বসাবো, ভার্ব প্লাস আইএনজি বসাবো। এবং এই বিষয়টি তোমার স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেও কিন্তু আসবে, তাই এটি মাথায় রাখিও। তাহলে উড ইউর মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। এরপর আসি টিল অ্যান্ড আনটিল। এটা কিন্তু তোমরা আগেও প্রতিটা রাইট ফর্মস অফ ভার্বে থাকে, আবার কমপ্লিট সেন্টেন্সও এটা চলে আসে। এখন এটা রুল একদম সহজ। এটা রুল হচ্ছে কি দেখো, প্রথমে যদি তোমার প্রেজেন্ট টেন্স থাকে, এরপর এটা কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। ভালো করে মাথায় রাখো, প্রথমে যদি প্রেজেন্ট টেন্স হয় টিলের পরেও কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। প্রথমে যদি ফার্স্ট টেন্স হয় টিল বা আনটিল, এরপরে কি হবে, ফার্স্ট টেন্স হবে। অর্থাৎ প্রেজেন্ট হলে প্রেজেন্ট, ফার্স্ট হলে ফার্স্ট। তবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে, এখানে প্রেজেন্টও হতে পারে, অনেক সময় তোমাকে ফিউচারও দেওয়া থাকবে। এই দুইটা ক্ষেত্রে তুমি এখানে কি বসাবে, প্রেজেন্ট টেন্স বসাবে। যেমন জাস্ট ওয়েট, তাহলে টিল, তাহলে অপেক্ষা করো যতক্ষণ না সে আসে, এরকম একটা সেন্টেন্স তুমি তৈরি করে দিবে। অথবা যতক্ষণ না ট্রেনটি আসে, অথবা যতক্ষণ না গাড়িটি আসে। তাহলে এরকম যখন করবে, এই যতক্ষণ না গাড়িটি আসে এটাকে তুমি কোন সেন্টেন্স রাখবে, প্রেজেন্ট টেন্সে রাখবে। যদি এর আগেরটা কিসে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, নতবা ফিউচার টেন্সে থাকে, তাহলে এতটুকু। আর এর আগে যদি ফার্স্ট টেন্সে থাকে, যেমন এখানে উই ওয়েটেড, এক্ষেত্রে ওয়েটার ফার্স্ট ফর্ম, এই ভার্বটি ফার্স্ট ফর্ম, ওয়েটেড। এই ক্ষেত্রে যখন এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, এরপরে টিলের পরে কি হবে, আমাদের কি দেওয়া আছে, ফার্স্ট টেন্স হবে। তাহলে এই রুলটি মুখস্থ করে ফেলিও, যে এর আগে যদি টিলের আগে যদি প্রেজেন্ট হয় এর পরেও প্রেজেন্ট, টিলের আগে যদি ফার্স্ট হয় এর পরেরটা কি, ফার্স্ট। তাহলে এই রুল 2 গেল। রুল 3, এটা একদম সহজ রুল। এক্ষেত্রে দেখো, ইট ইজ টাইম বললে এখনই সময়, ইট ইজ হাই টাইম এখনই সময়, বা ইট ইজ নাও টাইম, এই তিনটা একই রকম ওয়ার্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইট ইজ হাই টাইম, এটি সবচেয়ে বেশি আসে। তবে ব্যতিক্রমের জন্য অনেক সময় ইট ইজ টাইম এবং ইট ইজ নাও টাইম এটাও চলে আসে, তাই এটাও মাথায় রাখতে হবে যে ইট ইজ হাই টাইম থাকলে এরপরে সাবজেক্ট বসিয়ে দিবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বি2 এবং এরপরে হচ্ছে অবজেক্ট বসাবে। যেমন ইট ইজ হাই টাইম, তোমাকে পরীক্ষা এতটুকু দেওয়া থাকবে, এরপরেরটা তোমাকে নিজে থেকে লিখতে হবে। এখন তুমি কি করবে, প্রথমে সাবজেক্ট দিবে, ইউ ইজ এ সাবজেক্ট, দেন তুমি ভার্ব অ্যাড করবে। এখন এটা হচ্ছে লিপ, মূল ভার্ব হচ্ছে কি লিপ, লিপ থেকে লেফট। তাহলে এক্ষেত্রে এখানে আমরা কি বসিয়েছি, বি2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়েছি। তাহলে ইউ লেফট দি প্লেস, এই ক্ষেত্রে এরকমে বি2 বসাবে। তাহলে এই সাধারণত এটা সম্পর্কে আমরা প্রায় সবাই অবগত, তবে এটা একটা ব্যতিক্রম রয়েছে।
ইট ইজ টাইম দেওয়া আছে, ইট ইজ হাই টাইম দেওয়া আছে বা ইট ইজ নাও টাইম দেওয়া আছে, এরপরে ধরো টু দেওয়া আছে, তারপর দেওয়া আছে তোমাকে এতটুকু দেওয়া থাকবে, মানে তোমার পরীক্ষায় অনেক সময় এতটুকুও দেওয়া থাকবে। যদি এতটুকু থাকে তুমি এরপরে কী করবে, এরপরে ভাবকে কিন্তু এটার মতো ফার্স্ট ফর্মে নিয়ে যাবে না, এটাকে তুমি কি করবে বেস ফর্মে রাখবে। বেস ফর্ম মানে যে ভার্ব সেটা সেরকমই রাখবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। যেমন ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস, এটা আরেকটা বিষয় মাথায় রাখিও যে এটা খুব সিলি বিষয় যে যখন ইনফিনিটিভ বসে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, এই ইনফিনিটিভ যখন বসবে তখন এমনিও তো বাড়বে কি হয় বেস ফর্ম হয়। তাহলে এই ক্ষেত্রে এই সেই হিসেব দিয়ে কিন্তু আমরা এতটুকু মনে রাখবো যে ইট ইজ হাই টাইম দেওয়া আছে, এরপর যখন টু থাকবে এরপর একটা কি হয়ে যাবে আমরা সাধারণত বেস ফর্ম বসিয়ে দিব যে ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস। তাহলে এখানে দুটা থাকতে পারে, ইট ইজ হাই টাইম তোমাকে যদি এতটুকু দেওয়া থাকে তুমি এরপরে টু দিয়েও করতে পারবে অথবা সাবজেক্ট বসিয়ে এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে করতে পারবে, এটা তোমার ইচ্ছা। কিন্তু যদি তোমাকে এরকম দেওয়া থাকে যে পরীক্ষা দেওয়া থাকলো ইট ইজ হাই টাইম ইউ এতটুকু দেওয়া আছে, তাহলে এরপরটা তোমাকে কি করতে হবে বি টু করতে হবে, ইট ইজ হাই টাইম ইউ লিভ দ্য প্লেস, এখানে ই পড়েনি সরি। আচ্ছা এরপরে যদি তোমাকে এতটুকু দেওয়া থাকে এরপর সাধারণত টু এর পরে যেহেতু বেস ফর্ম বসে তাহলে সাধারণত টু লিভ দ্য প্লেস এবার বসে দিবে। এরপর আসে কন্ডিশনাল সেন্টেন্স, এটা থেকে একটা কোয়েশ্চেন, এটা কন্ডিশনাল সেন্টেন্স একটা থাকবে এটা ধরে নাও। এখন কন্ডিশনাল সেন্টেন্সটা শুধু এখানে না বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর থাকবে। আমি জানি না কেন এরা এত সহজ টপিকটা দেয়, তবে এটা কিন্তু প্রতি বছর থাকে সিইউতে। এই ক্লাসগুলো হলে শুধু এইচএসসি না অ্যাডমিশনের জন্য অনেক এগিয়ে থাকবে। এই ক্ষেত্রে এরপরে বলি দেখো কন্ডিশনাল সেন্টেন্স তুমি কীভাবে করবে। কন্ডিশনাল সেন্টেন্স তুমি যখন বই খুলবে তখন সেখানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আবার জিরো কন্ডিশনাল এগুলো দিবে। আসলে এগুলোকে এই তিনটাকে যদি আমি উদাহরণ নিয়ে আসি, এগুলো হচ্ছে এই উদাহরণ এটার মাধ্যমে তুমি কন্ডিশনাল সেন্টেন্সটা আইডিয়া পেয়ে যাবে এবং এতটুকু যথেষ্ট হয়ে যায়। যে ধরো ইফ ইউ কাম দেওয়া আছে, এখন এটা কিসে আছে বলো আগে প্রেজেন্ট টেন্সে আছে ইফ ইউ কাম, ঠিক আছে। এরপরে এক্ষেত্রে দেখো আগে বলো আমি ক্লাস 8-এ পড়িয়েছি যে এতটুকু ইফ ইউ কাম এটা কোন ক্লজ বলো, মনে রাখবে এটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। সাব অর্ডিনেট ক্লজ আমি কেমনে বুঝেছি, প্রথমত এটা কোনো স্বাধীন অর্থ প্রকাশ করে না, প্লাস এখানে একটা কি আছে ইফ আছে, কি আছে ইফ আছে। এখন এই বিষয়টি মাথায় রাখলে যে এখন এটা হচ্ছে কি সাব অর্ডিনেট ক্লজ। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এর একটা কি আছে পাওয়ার আছে। এখন সাতটুকু এরপরে দেখি তাহলে যখন এরকমে প্রেজেন্ট সাবঅর্ডিনেট ক্লজ থাকবে যে প্রেজেন্ট টেন্সে থাকবে তখন এরপরেরটা কি হবে, এরপরেরটা হবে আই উইল গো প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, সরি ফিউচার ইনডিফিনিট টেন্সে। মানে ইফ ইউ কাম হলে আই উইল গো হবে, কি হবে আই উইল গো, আই উইল গো। আর ইফ ইউ কেম হলে তখন কি হবে আই উড গো। আর ইফ ইউ হ্যাড কাম হবে আই উড হ্যাভ গন। এটা মনে রাখবে জাস্ট প্রেজেন্ট টেন্স থাকলে এখানে কি আসে উইল আসে, ফার্স্ট টেন্সে থাকলে উড হয়ে যাবে, উইল কি হয়ে যায় উড হয়ে যাবে। এবং থার্ড কন্ডিশন যখন ইউ হ্যাড কাম এভাবে থাকবে ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকবে তখন এখানে কি হবে উড প্লাস একটা কি বসবে হ্যাভ বসবে, উড হ্যাভ গন। এটি সবচেয়ে আসলে সহজ উপায় কন্ডিশনালটি শেষ করার। এই তিনটি উদাহরণ মনে রাখবে যে ইফ ইউ কাম আই উইল গো। এখন যদি বলি আমি একটু উদাহরণ দিলাম যে ধরো ইফ ইউ ইনভাইট মি, তুমি যদি আমাকে কি করো ইনভাইট করো, ইফ ইউ ইনভাইট মি আই কি এখন বলো এখানে কি বসাবো আই উইল গো। আচ্ছা তুমি যদি আমাকে ইনভাইট করো আমি যাব। এখন ইফ ইউ ইনভাইট যেহেতু এটা প্রেজেন্টে রয়েছে তাহলে আমরা এখানে কি বসাবো আই উইল গো, একদম ইজি না। আর আমরা যদি বলি ইফ ইউ ইনভাইটেড যখন এখানে একটা কি দিই ডি বসিয়ে দিই তাহলে ইফ ইউ ইনভাইটেড আই উড গো, এখানে কি তখন কি বসবে আই উড গো। আচ্ছা এখানে যদি এখন বললাম ইফ ইউ হ্যাড ইনভাইটেড, আমি যদি একটা কি বসে হ্যাড বসিয়ে দিই ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে এখানে কি হবে উড বসবে গো বসবে, ঠিক আছে। এখানে একটা কি বসবে হ্যাভ বসে যাবে, তাহলে আই উড হ্যাভ গন। এখানে কি বসবে হ্যাভের পরে যেহেতু ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে তাহলে উড হ্যাভ গন হয়ে যাবে। একটু লেখা এই যেহেতু আমি মাউস দিয়ে লিখছি একটু বিশ্রী হচ্ছে, আশা করি বুঝতেছো। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কন্ডিশনাল রুলস এবং এই কন্ডিশনাল থেকে একটা আসবে শুধু এখানে না আমাদের নাম্বার সিরিজেও এটি চলে আসবে, তাই এটা মাথায় রাখিও। এরপরে হেডের একটা নিয়ম আছে হেড। এখন হেড এটা পুরো
কন্ডিশনালের মতো, কিন্তু শুধু জাস্ট কালারটা ভিন্ন। কীরকম দেখো, আমি বললাম যে হ্যাড রয়েছে, হ্যাডের পরে সাধারণত তোমাকে পরীক্ষা একটা সাবজেক্ট দেওয়া থাকবে, এরপরে ভার্বের কি বসবে বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইনভাইটেড, দেন অবজেক্ট মি। অবজেক্ট কেমন বাছাই করে আমি বলছিলাম যে অবজেক্ট বাছাই করা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। এই ক্ষেত্রে প্রথমে হ্যাড থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, এরপর অবজেক্ট থাকবে, গেল এতটুকু দেওয়া থাকবে। এরপর এটা তোমাকে নির্ণয় করতে হবে। এটা কেমনে করবে দেখো, এটার ক্ষেত্রে এটার সূত্র হচ্ছে যে আই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট বসিয়ে দিবে। এরপরে প্রথমে একটা বিষয় রাখো, এটার সাথে কিন্তু আমাদের থার্ড কন্ডিশনাল মিলে যায়। থার্ড কন্ডিশনাল কোনটা, এটি থার্ড কন্ডিশনাল, এটি মিলে যায়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এটি সেকেন্ড কন্ডিশনাল, আর এটি হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। আচ্ছা, এই ক্ষেত্রে যেমন আমি তোমাকে বলেছিলাম যে ইফ ইউ, এরপর যদি একটা হেড থাকে, হেড কাম, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকে, তখন এরপর এখানে কি বসে, আই সাবজেক্ট হিসেবে বসে, তারপর উড হ্যাভ গন এবার বসো না। তুমিও হেডের ক্ষেত্রে সেম উপায়টা ব্যবহার করবে, অর্থাৎ যখন এতটুকু পর্যন্ত আমার মাথা ব্যথা নেই, এটাকে আমরা মনে করবো যে এবার দিছে ইফ হি হ্যাড ইনভাইটেড মি, ইফ হি হ্যাড ইনভাইটেড মি, এবার মনে রাখবে। তারপর এখানে বসিয়ে দিবি যে আই, এখানে তুমি কুড হ্যাভ বসাতে পারো, শুড হ্যাভ বসাতে পারো, উড হ্যাভ বসাতে পারবে, বা মাইট হ্যাভ বসাতে পারবে, এটা তোমার ইচ্ছা। এই ক্ষেত্রে আই শুড হ্যাভ জয়েন দ্য পার্টি, তাহলে হ্যাভের বসে পারবে কি বসে, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, তাই এখানে কি বসেছে, জয়েন্ট বসেছে। তাহলে এটা কিন্তু পুরো হ্যাড, এটা কিন্তু ইফ কন্ডিশনাল রুলের থার্ড কন্ডিশনালের মতো মিলে। আচ্ছা, এরপরে দেখি সো দ্যাট এর ক্ষেত্রেও একটা এক নাম্বার এখানে চলে আসে। সো দ্যাট এর প্রায় সময় দিয়ে দেয়। এখন এটা একদম সহজ, এটা তো কোনো কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এতটুকু মনে রাখবে যে প্রথমত এখানে প্রেজেন্ট আছে, এখানে এটা প্রেজেন্ট ডিফিনিট আছে, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, তুমি এখানে ক্যান নট বসিয়ে দিবে। দ্যাট যে যে হি ক্যান নট মুভ হিজ বডি, মনে রাখবে এটার সাথে এটার অর্থ কিন্তু কি হবে, মিলতে হবে, এটার অর্থ কি হবে, মিলতে হবে। আবার না মিললেও সমস্যা। এখানে হচ্ছে কি দেখো, দ্য ম্যান ইজ সো উইক, যে মানুষটি এত উইক, তারপর দ্যাট অর্থ হচ্ছে যে হি ক্যান নট মুভ হিজ বডি, সে তার বডিকে মুভ করতে পারে না। তাহলে এটা তোমাকে তোমার নিজে থেকে এটা অর্থ বের করতে হবে। কিন্তু গ্রামাটিক্যালি তুমি যখন লিখবে তখন সোর পর একটা কি বসাবে, দ্যাট বসাবে। এই দ্যাটটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এই দ্যাট যেখানে থাকবে মনে রাখবে, দ্যাট এই দ্যাট থাকবে দ্যাটের সাথে, এই দ্যাটের সাথে যে সেন্টেন্সটা থাকবে পুরো সেন্টেন্সটা হবে কি জানো, সাবঅর্ডিনেট ক্লজ। পুরো সেন্টেন্সটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে, দ্যাট প্লাস বাকি যা থাকে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। আচ্ছা গেল, এরপরে দ্যাট হি ক্যান নট মুভ হিজ বডি, তাহলে দ্যাট বসাবে, এরপরে কি বসাবে, হি সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট বসাবে। যেহেতু এখানে দামেনকে নির্দেশ করছে, তাহলে আমরা এখানে দামেন কি বললাম, হি বসালাম, হি। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, আমরা এখানে কি বসাবো, ক্যান নট বসাবো। জাস্ট কি বসিয়ে দিবে, ক্যান নট বসিয়ে দিবে। এখানে কি বসিয়ে দিবে, এখানে ক্যান নট বসিয়ে দিবে। তারপর জাস্ট এরপরে ক্যান, কুড, এগুলোর ক্ষেত্রে এরপরে কি বসে, বারবে বেস ফর্ম বসে, মুভ হিজ বডি, এতটুকু চাই। তাহলে এরপর আবার যদি এখন তোমাকে প্রশ্ন থাকতে পারে এরকম যে দেয়ার থ্রোটস ওয়ার সো ড্রাই দ্যাট দে কুড নট স্পিক। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটা কি ইশারা হয়েছে দেখো, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ফার্স্টে যেহেতু আছে, কিসে আছে, ফার্স্টে অতীতে রয়েছে ভাই, অতীতে। এখন যেহেতু অতীতে রয়েছে, তাহলে তোমাকে এখানে কিছুটা তো চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে অতীতে, এক্ষেত্রে চেঞ্জ করতে তোমাকে আগে এখানে ক্যান বসিয়ে দাও না, এখন তুমি এখানে কুড বসিয়ে দিবে। এরপরে এই সেন্টেন্সের সাথে মিলে এরকম একটা সেন্টেন্স কি লিখবে। এবার এটা তো সেম, প্রথমে দ্যাট লিখবে, এরপরে সাবজেক্ট লিখবে, এরপর কুড নট বসাবে, এতটুকু হলে হবে। এক্ষেত্রে কমপ্লেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু রুল নয়, বরং অর্থটাও মানতে হবে। কি মানতে হবে, অর্থটাও মানতে হবে, অর্থ মানতে হবে, নাহলে আটকে যাবে। তাহলে এরপর আসি উট্রেডার। উট্রেডার তো তোমরা স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজে পড়ছো, স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজে পড়ছো না। এখন এই উট্রেডারটা কি, উট্রেডার হচ্ছে প্রথমত উট্রেডারের সাথে সবসময় দেন বসে, কিছু ব্যতিক্রম রয়েছে, তবে বেশিরভাগ সময় উট্রেডারের সাথে কি বসে যায়, দেন বসে যায়। এখন তোমাকে এতটুকু দিয়ে দিবে, কিন্তু এরপর এটা একদম সহজ। দেখো, হি উড রাদার ডাই, সে মরে যাবে, দেন ফরগিভ ইউ, মানে সে তোমাকে মাফ করার চেয়ে মরে যাবে, যে সে এটা তার জন্য বেটার হবে, কিন্তু তোমাকে তাও মাফ করবে না। অর্থ হচ্ছে এরকম। তাই হি উড রাদার ডাই, এরপরে উড রাদার পরে সাধারণত ভার্বে কি বসে, বেস ফর্ম বসে। সে আমি এখানে কি বসিয়েছি, ডাই বসিয়েছি। এরপরে দেনের পরে ভার্ব বসাবে,
ঠিক আছে। এরপর আমাদের কি অবজেক্ট, দেন ফরগিভ ইউ। এই ক্ষেত্রে এটা এরকমও হয় যে হি উড রাদার ডাই দেন ব্যাক, কি বসে ব্যাক, অর্থাৎ ভিক্ষা করাচ্ছে সে মরে যাবে। এরকম একদম সহজে উঠে দ্বারা পরে কি বসে ভার্বের বেস ফর্ম বসে, এরপরে দেন বসবে, এরপরে তুমি একটা ভাব বসাবে। এটাও কি রাখবে ভার্বের প্রেজেন্ট ফর্মে রাখবে, তাহলে হবে। এরপর আনলেস। আমি যে মূলত রুলসগুলো পড়াচ্ছি এগুলো সাধারণত খুব সহজ রুলস, এবং একটা জিনিস মাথায় রাখবা, বোর্ড পরীক্ষা কিন্তু প্রশ্ন সহজ হয়। আমরা যতটুকু একটা প্রেশার নিয়ে যাই আসলে অতটুকু প্রশ্ন কঠিন হয় না। এর একটা মাথা রেখে প্রশ্নটা করে, হ্যাঁ ব্যতিক্রম থাকে, কিছু কিছু বোর্ডে হঠাৎ করে প্রশ্ন কঠিন করে দেয়, তবে এক্ষেত্রে বেশিরভাগই প্রশ্নটা সহজ করে। তাই এই ক্ষেত্রে তোমাদের অনেকের মনে হতে পারে এগুলো তো পারি রুলস, কিন্তু একটা জিনিস মাথায় রাখিও, আমরা পারা জিনিসও কী করে ফেলি, ভুল করে ফেলি। কারণ আমরা অনেক সময় যে জিনিস দেখি তা আমরা পারি না, আর যে জিনিস পারি না তাই লিখে আসি। তাই এই ক্ষেত্রে যে জিনিস এখন পড়াচ্ছি, যেগুলো যে রুলগুলো পড়াচ্ছি ওগুলো খাতায় লিখে ফেলিও, এরপরে এগুলো পরীক্ষার আগের সময় গিয়ে প্র্যাকটিস করে ফেলিও। মনে রাখবে এই রুল এগুলো থেকে তোমার 90% কোয়েশ্চেন হবে কমপ্লিট সেন্টেন্সে। 90% কোয়েশ্চেন কিন্তু এই রুলের আন্ডার থাকবে, এগুলো বাইরে যাবে না, দেখিও। আচ্ছা আনলেস। আনলেস হচ্ছে আসলে যদি না। এখন আনলেসের ক্ষেত্রে আনলেস যখন এরকম একটা ওয়ার্ড যখন তোমাকে দেওয়া থাকবে, তখন এখানে কিন্তু দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে পজিটিভ সেন্সের আর একটা হচ্ছে নেগেটিভ সেন্সের। একটা পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স, মানে তুমি পরিশ্রম তুমি কঠোর পরিশ্রম করো, আরেকটা হচ্ছে তুমি জীবনে ফেস করবে, তাহলে একটা পজিটিভ কথা আর একটা নেগেটিভ কথা। এখন তোমাকে এরকম পজিটিভ কথাটা দেওয়া থাকবে যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তখন তোমাকে এখানে একটা নেগেটিভ কথা বসাতে হবে। এটার অর্থ কি, যে তুমি যদি পরিশ্রম না করো তুমি জীবনে কী করবে, ফেল করবে, তুমি জীবনে কী করবে, ফেল। তাহলে এক্ষেত্রে পরিশ্রম যেহেতু পজিটিভ কথা এবং ফেল করবে, এটা আসলে তো নেগেটিভ সেন্সে দেওয়া আছে। তাহলে তোমাকে যখন এরকম আনলেসের সাথে যে বাক্যটি থাকবে আগে দেখবে এটা পজিটিভ কিনা, যদি পজিটিভ হয় এরপরে তুমি কি বসাবে, নেগেটিভ সেন্সের বাক্য বসাবে। তবে এই বাক্যটি মুখস্থ করে ফেলো, কারণ এই ধরনের বাক্যগুলো কি দিয়ে দেয়, বেশি দিয়ে দেয়। এই যে উদাহরণ দিচ্ছে এগুলো সবগুলো বিভিন্ন বোর্ড কোয়েশনে এসেছে উদাহরণগুলো। আচ্ছা এরপরে দেখি বিকজ আর বিকজ অফ। আচ্ছা এই উদাহরণটি খাতায় স্টামার্ক দিও, কারণ এটি শুধু যে কমপ্লিট সেন্টেন্স আসে তা না, বরং এটা কিন্তু তোমার অ্যাডমিশন আসে। অ্যাডমিশনে আবার বলি বারবার একই কথা চলে আসে, সিইউতে আসবে এটা বেশি করে। আবার এটা কিন্তু কয়েকবার ডিইউতে প্রশ্নে এটা আসছে। এটা কি দেখো, বিকজ অফ আর বিকজ এই দুইটা কি, এই দুইটা পার্থক্য কি? তোমরা জানো আমাদের বেসিক গ্রামার কোর্সে আসো, ওরা এতক্ষণে ক্লজ আর ফ্রেজ বিষয়টি জেনে গেছো। এখন এখানে বিষয়টা হচ্ছে কিরকম দেখো, বিকজ আছে না, বিকজ অফ সাধারণত ফ্রেজের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে, ফ্রেজের ক্ষেত্রে বসে। আচ্ছা তাহলে আর বিকজ কি করে, বিকজ মূলত ক্লসের ক্ষেত্রে বসে। বিকজ মূলত কিসের ক্ষেত্রে বসে, ক্লসের ক্ষেত্রে বসে। ক্লস মানে কি, যার একটা সাবজেক্ট থাকবে, যার একটা ফাইনিট ভার্ব থাকবে। আর ফ্রেজ হচ্ছে যে এতিম হবে, যার আসলে এগুলো থাকবে না। এখন দেখো বিকজ অফ, আই কুড নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারিনি, বিকজ অফ দেওয়া আছে। এখন পরীক্ষায় তোমাকে যখন এতটুকু বিকজ অফ দেওয়া থাকবে, টিচাররা দেখবে কি তুমি ক্লজ ইউজ করতেছো না ফ্রেজ, তখন তুমি এখানে কি বসাবে, একটা ফ্রেজ বসাবে, যেটা কোনো কি থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না। সাবজেক্ট থাকতে পারে কিন্তু ফাইনিট ভার্ব থাকবে না। বিকজ অফ মাই পভার্টি, দুইটা ওয়ার্ড বসিয়ে দিবে যে বিকজ অফ, এবার একটা ছোটো কাম দিবে যে বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই পভার্টি, বা এরকম, যাতে ফ্রেজ। এখন ফ্রেজ বিষয়টি যদি অস্পষ্ট থাকে তাহলে আমাদের ক্লাসেস ওগুলো করতে পারো, আশা করি ক্লিয়ার হবে। এরপরও ক্লজ আর ফ্রেজ নিয়ে বিস্তারিত বলবো, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লজ তো বিষয়টা বুঝো যে যখন এরকম বিকজ থাকবে, বিকজের পর সাধারণত কি বসে, ক্লজ বসে, কি বসে, ক্লজ বসে। এখানে আই এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, ওয়াজ এটা কি হচ্ছে কি আমাদের কি ফাইনাল ভার্ব। তাহলে এক্ষেত্রে আই ওয়াজ পুয়ার, বিকজ আই ওয়াজ পুয়ার, শেষ। বিকজ অফ পরে আমরা ক্লজ বসাবো, বিকজ অফের পরে আমরা কি বসাবো, ফ্রেজ বসাবো, শেষ। এর পাশে দো শব্দ অর্থ হচ্ছে যদিও। এখন একটা জিনিস মাথায় রাখবে, দো এটাও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যে লাইনের সাথে থাকবে, যে সেন্টেন্সে থাকবে, ওটা কি হয়ে যাবে, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন দো হিজ পুয়ার, যদিও সে গরিব। এখন এটা কি কোনো অর্থ প্রকাশ করে, কোনো অর্থ প্রকাশ আমরা পাচ্ছি না। তাহলে যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা কি করবো, এটাকে আমরা বলবো যে সাবঅর্ডিনেট ক্লজ। তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে দো হিজ পুয়ার এতটুকু দেওয়া থাকবে, তাহলে এটা তুমি বাংলা মিনিং বের করবে যে দো হিজ পুয়ার, যদিও সে গরিব, তাহলে তুমি তোমার মতো অর্থ সাজাবে। আমি লিখলাম যে হি ইজ হনেস্ট, সে সৎ। যদিও সে গরিব কিন্তু সে হচ্ছে কি সৎ,
হি ইজ অনেস্ট, এখানে একটা ক্লজ বসিয়ে দিবে। ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট আর ভার্ব বসাবে একটা, এরপর একটা সুন্দর লাইন বসিয়ে দিবে যে হি ইজ অনেস্ট। এখানে আর তেমন সেরকম গ্রামাটিক্যাল রুল নাই, এখানে দো থাকতে পারে, অল দো থাকতে পারে, দুটোটা মিনিং কিন্তু সেম। এবার আসি নো সোনার হেড। এন্ড নো সোনার হেড নিয়ে তেমন সমস্যা থাকে না, সমস্যা হচ্ছে জাস্ট এইখানে নো সোনার দেন এটা নিয়ে। নো সোনার হেড আর ইজ দ্য স্টেশন। নো সোনার হেড সাধারণত যেখানে থাকবে একটা সহজ উপায় মাথা রাখবে, হেডের পরে সাধারণত যেহেতু পারবে ফার্স্ট পার্টিসিপল বসে সেখানে বসিয়ে দিবে। এটা আমি এবার মনে রাখতাম যে হেডের পর যেহেতু পারবে ফার্স্ট পার্টিসিপল বসে রিচ বসিয়ে দিবে। বলে নো সোনার হেডের পরে সাবজেক্ট, তারপর B3, তারপর দেন অবজেক্ট, সমস্যা নেই। এরপর আসি দেন। দেন বসাবে, দেন পরে যে বাক্যটি বসাবে সেটা সাধারণত ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখবে, যে দ্য ট্রেন লেফট কিসে লিখবে, ফার্স্ট ইনডিফিনিটে। এটা মাথা রাখিও ভাই, একটা জিনিস মাথা রাখিও, একটা তো যদি তুমি হেড বসাও আরেকটাতে হেড বসাতে যেও না, এটা পুরো নাম্বার কেটে দিবে। তাহলে এখানে কি করবে, দেন দ্য ট্রেন লেফট, একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বসিয়ে দিবে যে নো সোনার হেড আই রিচ দ্য কলেজ দেন দ্য ক্লাস স্টার্টেড। এবার লিখে দিবে যে যতক্ষণ আমি কলেজে পৌঁছালাম ক্লাস শুরু হয়ে গেল। অর্থাৎ নো সোনার হেড আই রিচ দ্য হাউস দ্য ম্যারেজ সেরেমনি স্টার্টেড, দ্য ম্যারেজ সেরেমনি স্টার্টেড। এবার লিখে দিবে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখে দিবে। অর্থাৎ আরও সহজ করে বলি, প্রথমে সাবজেক্ট বসিয়ে দিবে, পুরোটা একটা সাবজেক্ট, দেন একটা ভার্বে কি বসাবে, ফার্স্ট ফর্ম বসিয়ে দিবে, তাহলে এরপর অবজেক্ট শেষ। এক্ষেত্রে স্কার্সলি হেড বলো বা হার্ডলি হেড, দুটোর ক্ষেত্রে সেম নিয়ম, তবে এখানে যে দেন বসেছে এটা বসেছে নো সোনার হেডের ক্ষেত্রে, কিন্তু হার্ডলি হেড আর স্কার্সলি হেড এটার ক্ষেত্রে কিন্তু হয়েন বসে যাবে। কি বসবে, হয়েন বসে যাবে। তখন এখানে কিন্তু আর কি বসবে না, দেন বসবে না। এই বিষয়টি মাথায় রাখি, এটা অ্যাডমিশনও গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখেছি, আমি পড়ছি কমপ্লিটলি সেন্টেন্স, কিন্তু অ্যাডমিশন অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে। আসলে এবার পড়লে কিন্তু অ্যাডমিশন অনেক এগিয়ে থাকবে। আর অ্যাডমিশন একটা জিনিসকে যে পাহাড় পরিমাণ পড়া থেকে যে কোয়েশ্চেন করে তা না, ছোটোখাটো বিষয় থেকে করবে, যে এগুলো এমনভাবে আসলে প্রশ্ন সেট করে যে তুমি পড়ালেখায় কতটুকু সিনসিয়ার ছিলে, তুমি ক্লাস যখন করতেছিলা তখন বেসিকটা কতটুকু ক্লিয়ার রাখার চেষ্টা করছো, ওই জিনিসটা খেয়াল করবে। আচ্ছা দেখি সিন্স, দেখো সিন্সের ক্ষেত্রে আমি এর আগে ক্লাসের রাইট ফর্মস পারবে একটা স্ট্রাকচার দিয়েছিলাম। এক্ষেত্রে এটার একটা সহজ ফর্ম যদি আমি বলি, এর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে এর আগে ফার্স্ট ফর্ম বসিয়ে দিবে, এর আগে যদি ফার্স্ট ফর্ম থাকে এরপরে ফার্স্ট পারফেক্ট বসিয়ে দিবে। যেমন ইট ইজ এ লং টাইম, এটা যে কেউ বলবে যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমাদের সিন্স আসলো, এরপর আমরা কি বসিয়ে দিলাম, আই মেট ইউ, এবার এটা কি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন নিয়তি আবার ঘুরে গেল, অর্থাৎ এখানে কি দেওয়া আছে, ইট ওয়াজ এ লং টাইম, তাহলে এখানে এটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট আছে, ফার্স্ট ইনডিফিনিট আছে। এরপর আমরা কিসে নিয়ে গেলাম, আই হ্যাড মেট ইউ, অর্থাৎ এটা আমরা কিসে নিয়ে গেলাম, ফার্স্ট পারফেক্টে নিয়ে গেলাম, ফার্স্ট পারফেক্টে নিয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে সিন্সের সবচেয়ে সহজ রুল, এই বিষয়ে মাথায় রাখিও। এবং এখান থেকে যে বোর্ডে কোয়েশ্চেন দাও আমি গ্যারান্টি দিয়ে বলবো এখান থেকে 1 নম্বর থাকবে। তোমরা যারা এই ক্লাস করছো তাদের 1 নম্বর অলরেডি কভার হয়ে গেছে। যে এখানে যদি প্রেজেন্ট থাকে এরপরে ফার্স্ট বসাবে, এখানে ফার্স্ট বসলে এখানে ফার্স্ট পারফেক্ট বসবে। আচ্ছা এতটুকু যে তোমার কমপ্লিট সেন্টেন্সের যত গুরুত্বপূর্ণ রুল ছিল ভাই সবগুলো এসে গেছে। এখন বলবে এখানে তো রুল যতটুকু পড়িয়েছি অতটুকুর মধ্যে তোমার কিন্তু অনেক রুল এসে গেছে, এগুলোকে আরও বিস্তারিত করে বোঝানো যায়, কিন্তু আমি চাইছি সবচেয়ে সহজভাবে বোঝানো। এরপরে আরও কিছু রুলস আছে যেগুলো আসলে অনেক সহজ রুলস, এগুলো তোমরা আসলে পারবে। যেই নিয়ে যে টপিকগুলো যে রুলগুলো নিয়ে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা আমি সেগুলো অ্যাড করছি। আর বাকি যে রুলগুলো রয়েছে ছোটোখাটো রুল, ছোটো রুল এগুলো তোমরা বাসায় পড়ে ফেলিও, এবং এগুলো থেকেই কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন হয়ে যাবে। এরপর আসি প্রভাবস। তাহলে এখন এই প্রভাবস বলি, প্রভাবস থেকে যারা কিন্তু 10-এ 10 পেতে চাও, 10 আউট অফ 10 পেতে চাও, তারা প্রভাব শিখে রাখিও। প্রভাবে কিন্তু তোমার 2 বা 3 এবং কোনো বোর্ডে 4 নাম্বারও দিয়ে দিবে, তাই এটা আসলে রিস্ক নেওয়া ঠিক হবে না। বেশি কিছু নাই, তোমাকে এটা কী করবে দেখো, ইউনাইটেড ইউ স্ট্যান্ড দিবে পরীক্ষায়, তো ডিভাইডেড উই ফল এটা দিবে না। তোমাকে এখন এটা মুখস্থ থাকতে হবে যে ইউনাইটেড ইউ স্ট্যান্ড হয়, আমি এখানে একটা কী বসিয়ে দিব, ডিভাইডেড উই ফল, এই বাক্যটি বসিয়ে দেবো। তো এটা তোমাকে সামনে এটা করতে হবে, তোমাকে মুখস্থ করতে হবে। এই ক্ষেত্রে যেই প্রভাবসগুলি 100% আসার সম্ভাবনা আছে, আর যেগুলো বিগত বছরে এসেছে এবং ঘুরে ফিরে প্রায় আসে, এরকম আমি ঠিক 20টি প্রভাবস আমি অ্যাড করেছি। তোমরা এখানে এটা স্ক্রিনশট তুলে ফেলতে পারো। প্রথম 10টি, এখানে যে এই 10টি রয়েছে এই 10টি, তারপর এরপরে বাকি 10টি, এই 20টি, এবং এই 20টিগুলো খাতে লিখে বারবার পড়তে থাকবে, তাহলে হবে। যেমন এরা আসার সম্ভাবনা অনেক বেশি, দ্য ওয়ার বেস্ট নোস হার্ট দ্য শু পিঞ্চেস, এটা একটা। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন, এটা কলেজে কোয়েশ্চেনে আসে। যারা এখন 24 ব্যাচ রয়েছে তোমাদের বোর্ড কোয়েশ্চেনে আসার সম্ভাবনা অনেক বেশি, এগুলো
আবার যারা 25 ব্যাচ রয়েছে তোমাদের যে কলেজগুলো রয়েছে কলেজে তো অনেক কঠিন প্রশ্ন করে, কঠিন প্রশ্ন নিয়ে এর সাথে যেগুলো আমি প্রভাব এড করেছি এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, তো এগুলো গুরুত্ব দিয়ে পড়িও, ইনশাল্লাহ এগুলো বাইরে আসবে না। তাহলে এতটুকুই। আমরা এর আগে কমপ্লেন্ট সেন্টেন্সের আগে প্রেপোজিশনের ক্লাস নিয়েছিলাম, তাই প্রেপোজিশন পড়েনি। স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ তোমার পারো তাই নিয়ে নেই। কমপ্লেন্ট সেন্টেন্সে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস আছে ওগুলো পড়িয়ে দিলাম। এরপরে বাকি আছে রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব আমরা পড়িয়েছি, কিন্তু ক্লাস আছে আমার পেজে। রাইট ফর্মস অফ ভার্বে থাকে পরে ন্যারেশন, তারপরে কি থাকে মডিফায়ার থাকে, পাঞ্চুয়েশন, সিনোনিম, অ্যান্টোনিমস, এছাড়া আর কয়েকটা টপিক আছে। এক্ষেত্রে এগুলো ধারাবাহিকভাবে শেষ করাবো। তোমার পেজের সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে তোমার কীরকম লেগেছে একটু কমেন্ট করিও, বন্ধুদের মেনশন দিও। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম।